আমরা যে অধ্যায়ে আলোচনা করছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতবর্ষের জাতীয় রাজনীতি এবং গান্ধীজি আসার পর কিভাবে আবর্তিত হয়েছে, কিভাবে গান্ধীজির নেতৃত্বে গণমুখী আন্দোলন হয়েছে, কিভাবে কৃষক, শ্রমিক, মহিলাদের অংশগ্রহণ জাতীয় আন্দোলনকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে, বা যাদের ভারতবর্ষে জাতীয় আন্দোলনের ইতিহাসের গ্রন্থগুলোতে আমরা খুব কম নাম পাই, সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের আন্দোলনে কতটা ভূমিকা ছিল, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত যারা শিক্ষা সংস্কৃতি জগতের বিশিষ্ট মানুষ ছিলেন, তারা গান্ধীজির আন্দোলনে কিভাবে পাশে দাঁড়িয়েছিলেন, এই বিষয় নিয়ে এখন আলোচনা হবে। তোমরা স্ক্রিনের দিকে নজর রাখো, আমি স্ক্রিনের সাহায্যে তোমাদেরকে জিনিসগুলোকে একটার পর একটা বুঝিয়ে দেব। অসহযোগ আন্দোলন যখন হচ্ছে, ঠিক অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বিভিন্ন বুদ্ধিজীবী, অধ্যাপক, আইন পেশায় নিযুক্ত ব্যক্তি, লেখালেখি জগতের লোক, সাংবাদিক, কবি, বিজ্ঞানী সবাই একটা উদ্দেশ্যকে সামনে রেখেছিলেন, স্বরাজ। স্বরাজ, ডোমিনিয়ন স্ট্যাটাস নয়, স্বরাজ, পূর্ণ স্বাধীনতা। যে কোনো মূল্যে ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। গান্ধীজির যে সমস্ত বাণী, গান্ধীজির যে কর্মপন্থা, সেগুলোকে তারা লিখতেন বিভিন্ন ভাষাতে, এবং বিভিন্ন ধরনের ভাষাভাষী মানুষের কাছে গান্ধীজির চিন্তাভাবনা, গান্ধীজির রাজনৈতিক আদর্শ, গান্ধীজি স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের মানুষের জন্য কি করতে চাইছেন, সেগুলো এই সমস্ত বুদ্ধিজীবীরা, লেখকেরা, সৃষ্টিশীল মানুষেরা পৌঁছে দিতেন সাধারণ মানুষের কাছে। আমরা দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠান, মানে ইংরেজদের যে শিক্ষা প্রতিষ্ঠান, তাকে বয়কট করা, আইন পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা আইন পেশায় ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করবেন, এবং বিভিন্ন ধরনের সরকারের যে প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিভিন্ন ধরনের আদালত, সেখান থেকে তারা পদত্যাগ করছেন। এবং এই সময় চিত্তরঞ্জন দাসের মতো মানুষ তার আইন পেশা থেকে বেরিয়ে এসে জাতীয় মুক্তি আন্দোলনে অংশ নেন। মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরুর পিতা, তিনি আইন ব্যবসা থেকে বেরিয়ে আসেন এবং কংগ্রেস পরিচালিত গান্ধীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে যে জাতীয় আন্দোলনের ঢেউ, তাতে সামিল হন। বিহার থেকে রাজেন্দ্র প্রসাদ, পরবর্তীকালে তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন, মাজাহারুল হক। অবশ্যই তোমরা মনে রাখবে যে আমি প্রথমেই বললাম এই অধ্যায় শুরুর সময়, বিরতির পরে, যে মুসলিম জনগোষ্ঠীর যে মানুষ, মুসলিম জনগোষ্ঠীর মানুষের ভারতের স্বাধীনতা আন্দোলনে যে অংশগ্রহণ, সেটা কিন্তু আমাদের কাছে যে সমস্ত গ্রন্থ রয়েছে সেখানে খুব একটা বেশি আলোচিত নাম আমরা পাইনি। আমরা বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, দিলবর হোসেনের কথা আমরা শুনেছি, কিন্তু তাদের অবদান কি? গান্ধীজি জাতীয় আন্দোলনের প্রেক্ষাপটে আমরা কিন্তু বেগম রোকেয়ার কথা এখানে নিয়ে এসেছি। বেগম রোকেয়া একটা খানদানি মুসলিম পরিবারের মেয়ে, কিন্তু তার পরিবার যেহেতু রক্ষণশীল খানদানি মুসলমান পরিবার, তারা চায়নি যে
মেয়ে বাইরের স্কুলে গিয়ে পর্দার বাইরে এসে পড়াশোনার সুযোগ নিক, কিন্তু রোকেয়ার অদম্য জেদের কাছে পরিবার হার মেনেছিল। এবং পরে আমরা দেখতে পাই যে যখন তার বিয়ে হয়ে গেল, তার স্বামী কর্মসূত্রে বিহারে চলে গেলেন এবং বেগম রোকেয়া তখন যেন উন্মুক্ত বিহঙ্গ। স্বামীর যে সহানুভূতিশীল মন, রোকেয়ার যে শিক্ষার প্রতি আগ্রহ, তাকে সম্মান দিয়ে তিনি বেগম রোকেয়ার জন্য পড়াশোনার দরজা উন্মুক্ত করে দিলেন। এবং আমরা শিক্ষার জগতে বেগম রোকেয়াকে পেলাম, একজন শিক্ষা দরদী মুসলিম বিদুষী মহিলা। এবং আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারি বিদ্যালয় রয়েছে তার নাম বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। এটা কিন্তু বেগম রোকেয়ার নামে। মুসলিম সম্প্রদায় থেকে বেগম রোকেয়া, দিলবর হোসেন, এদের কথা আমরা জানি। এগুলো কিন্তু সবই আমাদের সিলেবাসের মধ্যে আছে। যে বইগুলো আমরা পড়ি সব বইয়েতে সব আলোচনা থাকে না, কিন্তু আমরা যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব স্টুডিও রুম থেকে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করে দিই, আমরা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসের উপরে তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সূচকি নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করি, সে নিয়ে বিশ্লেষণ করি। অবশ্যই ইতিহাসের পৃষ্ঠাতে যেটা সঠিক ইতিহাস, সেই সঠিক ইতিহাসকে তুলে ধরি। আমি মাজাহারুল হকের কথা বললাম, তোমরা খুব আশ্চর্য হচ্ছ এই নামগুলো স্যার কোথায় পেলেন। অবশ্যই এগুলো ইতিহাসের যে প্রামাণ্য নথি সেখানে কিন্তু রয়েছে বলেই কিন্তু আমি তোমাদের বলতে পারছি। আমরা শিক্ষা জগতের ক্ষেত্রে ডক্টর জাকির হোসেনকে আমরা পেয়েছি। পরবর্তীকালে তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তারই বিশেষ অনুপ্রেরণা উদ্যোগের ফলে জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রথম জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় দিল্লিতে চালু হলো। তাহলে দেখো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং সেই স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে, যেহেতু তোমাদের সামনে আমি দাঁড়িয়ে বিষয়গুলোকে সরলভাবে সহজ ভাষাতে বুঝিয়ে দিচ্ছি। তা আমরা জাকির হোসেনের কথা দেখলাম, যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় প্রথম জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় দিল্লিতে প্রতিষ্ঠা হলো। আচার্য নরেন্দ্র দেব, পণ্ডিত মদন মোহন মালব্য দেশীয় শিক্ষার কথা তুলে ধরলেন এবং যার জন্য কাশী বিদ্যাপীঠ তৈরি হলো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরি হলো। সুতরাং এই যে জায়গাটা আমি আলোচনা করলাম, জাকির হোসেনের কথা বললাম, জামিয়া মিলিয়া ইসলামিয়ার কথা বললাম, আচার্য নরেন্দ্র দেবের কথা বললাম, পণ্ডিত মদন মোহন মালব্যর কথা বললাম, কাশী বিদ্যাপীঠ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এইগুলো অবশ্যই মনে রাখবে যে সংস্কারপন্থী গান্ধীজির ছোঁয়ায়, গান্ধীজি যদি অনুমোদন না দিতেন তাহলে কিন্তু মুসলিম সম্প্রদায়ের বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে ওঠা সম্ভব ছিল না। যেহেতু গান্ধীজির কর্ম প্রকল্পের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধিতা। সরকারের যে স্কুল রয়েছে, কলেজ রয়েছে, তাকে বয়কট করা। আইন পেশাতে যারা রয়েছেন, আইনের জায়গা থেকে তারা ব্রিটিশ প্রশাসনের সঙ্গে অসহযোগিতা করবেন, তারা ব্রিটিশদের আদালত থেকে নিজেদেরকে পদত্যাগ করবেন। এই যে কর্মসূচিগুলো, তার ফলে কিন্তু আমরা একটা দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান, দেশীয় স্কুল কলেজ, দেশীয় আদালত ব্যবস্থা আমরা সবটাই পেয়েছি। আমরা চিত্তরঞ্জন দাস আইন পেশা ছেড়েছিলেন, মতিলাল নেহেরু, যিনি কিনা জওহরলাল নেহেরুর পিতা ছিলেন, তিনি আইন পেশা ছেড়ে এসেছিলেন। দেশীয় ভাষায় সাহিত্য, দেশীয় ভাষায় খবরের কাগজ, দেশীয় ভাষায় কবিতা, এগুলো কিন্তু এসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট খেতাব বর্জন করেছিলেন। সুব্রহ্মণ্যম ভারতী তামিল সাহিত্যে, মৌলানা হসরত মহানি
উত্তরপ্রদেশ থেকে কবিতা লিখতেন। তিনি সাংবাদিকতার জগতের লোক। গণেশ শঙ্কর বিদ্যার্থী, তিনি একজন জার্নালিস্ট ছিলেন, প্রতাপ পত্রিকার সম্পাদক ছিলেন এবং উত্তর ভারতে নির্ভীকভাবে ইংরেজদেরকে ভয় টয় না করে তিনি কিন্তু খবর ছাপিয়ে দিতেন। কেশরী পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, আল হিলাল পত্রিকা, বোম্বে ক্রনিকেল, এই সমস্ত যে খবরের কাগজগুলো, সেগুলোর ভূমিকা ছিল। আমরা প্রফুল্লচন্দ্র রায়ের নাম জানি, এই জন্য জানি যে তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বই লিখেছিলেন। 1906 সালে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস তৈরি করেছিলেন, যেখান থেকে ন্যাপথালিন, যেখান থেকে বিভিন্ন ধরনের জীবাণুনাশক ঔষধ কেমিক্যাল তৈরি হতো। এবং সবথেকে বড় কথা, এই প্রফুল্লচন্দ্র রায় তিনি কিন্তু বিজ্ঞানের একজন রসায়নের কৃতি সন্তান এবং তার হাত ধরে বাঙালি মনীষা গোটা পৃথিবীকে প্রজ্বলিত করতে পেরেছিল। আমরা সামাজিক ক্ষেত্রে কে এম মুন্সি, অ্যানি বেসান্ট, গোপালকৃষ্ণ গোখলে, এই সমস্ত সমাজসেবীদের নাম জানি। যখন অসহযোগ আন্দোলন হচ্ছে, যে সমস্ত মুসলিমরা এই অসহযোগ আন্দোলনের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন, যারা পারেননি অহিংস অসহযোগ আন্দোলন থেকে দূরে থাকতে, সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আলোচনা আমরা দেখতে পাই। যে যখন খিলাফত আন্দোলন হচ্ছে 1919 থেকে 24, এই খিলাফত আন্দোলনের বিষয়টা কি? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, জার্মানি একদিকে ছিল, তার বিরোধী শিবিরে ছিল ফ্রান্স এবং ইংল্যান্ড। জার্মানি পরাজিত হয়েছে, তার মিত্র হিসেবে তুরস্ক, তারপরে সেভারের সন্ধি চাপিয়ে দেওয়া হয়েছে, খলিফার সম্মানহানি হয়েছে এবং মুসলিমরা অত্যন্ত ক্ষুব্ধ ইংরেজ সরকারের উপরে। পরিস্থিতিটিকে কাজে লাগিয়ে গান্ধীজি মুসলিমরা যে জাতীয় আন্দোলন থেকে বাইরে ছিল, তাদেরকে আন্দোলনে নিয়ে আসার চেষ্টা করলেন এবং প্যান ইসলামিক আন্দোলন শুরু হলো। একই সঙ্গে গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলন এর সঙ্গে সংশ্লিষ্ট হলো। নাম হলো খিলাফত অসহযোগ আন্দোলন। এবং আমরা এই অসহযোগ আন্দোলন, খিলাফত অসহযোগ আন্দোলনের দুটো পর্ব দেখি। পর্ব 1 1918 থেকে 19, পর্ব 2 1920 থেকে 1921 এবং তৃতীয় সেটি হচ্ছে এই খিলাফত আন্দোলনের পরিসমাপ্তি। প্রথম পর্বে আমরা দেখতে পাই, আমি তার গল্পটা বললাম, যে খলিফার সম্মান, খলিফার পদমর্যাদা অবলুপ্ত হয়েছে এবং তার বিরুদ্ধে প্যান ইসলামিক আন্দোলন। জাতীয় কংগ্রেস এবং গান্ধীজি এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুসলিমদেরকে জাতীয় আন্দোলনে মূল স্রোতে আনার জন্য খিলাফত অসহযোগ আন্দোলন তৈরি করলেন। দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্করভাবে মুসলিমরা গান্ধীজির এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হলো এবং তৃতীয় পর্বে এসে দেখতে পাচ্ছি যে কামাল পাশার আবির্ভাবের মধ্য দিয়ে তুরস্কে খলিফা পদ চিরতরে বিলুপ্ত হয়ে গেল। কিছুটা দাবি দেওয়া মেনে নেওয়া হলো মুসলিমদের এবং মুসলিমরা স্বাভাবিকভাবে খিলাফত অসহযোগ আন্দোলন থেকে বেরিয়ে আসতে শুরু করলো। এবং এই সময় আর একটা ঘটনা হলো, সেটা হচ্ছে চৌরি চৌরা ঘটনা। গান্ধীজি হিংসার ঘটনা ঘটেছে বলে সত্যাগ্রহ, অহিংসার নীতিতে বিশ্বাসী ছিলেন, তিনি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন। এবারে আমরা দেখতে পাচ্ছি যে লাহোর কংগ্রেস হলো। সেই লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয় এবং 1930 সালে আইন অমান্য আন্দোলন, 1927 সালে সাইমন কমিশনের ভারতে আসা এবং সাইমন কমিশনে ভারতীয় প্রতিনিধি না থাকা এবং তার ফলে চূড়ান্ত একটা পরিস্থিতি তৈরি হয়। নেহেরু তার রিপোর্ট তৈরি করেন 1928 সালে এবং পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ডাক দেওয়া হয়। জাতীয় কংগ্রেসের
1929 সালে লাহোর সেশনে। এবং গান্ধীজি ভারতের মানুষের প্রতিদিনের সামগ্রী লবণ, সমুদ্রের জল তুলে সেই জল ফুটিয়ে লবণ তৈরি করে ইংরেজদের সল্ট ল সেটাকে কিন্তু অস্বীকার করেন এবং ডান্ডি মার্চ হয়। গান্ধীজি তার অনুগামীদের নিয়ে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন এবং এই আইন অমান্য আন্দোলনের প্রথম পর্ব মার্চ 1930 থেকে মার্চ 1931। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই সময় আমরা দেখতে পাই বিদেশি জিনিস বর্জন, ট্যাক্স না দেওয়া, সরকারের বিভিন্ন ধরনের অফিস থেকে পদ থেকে পদত্যাগ করা, মদ্য যে দোকানগুলো ছিল, মদের যে দোকানগুলো ছিল সেখানে পিকেটিং করা এবং জনতার গ্রাম স্তরে অংশ নেওয়া এবং বিভিন্নভাবে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা। 90,000 মানুষ এখানে কিন্তু যুক্ত হয়েছিলেন। এই জায়গাতে একটা ব্রেক থ্রু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মহিলাদের অংশগ্রহণ। কস্তুরবা গান্ধী, কমলা দেবী চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু, মিঠুবেন পেটিট, পেরিন ক্যাপ্টেন, বিজয়ালক্ষ্মী পণ্ডিত, এই সমস্ত মহিলাদের আমরা নাম দেখতে পাই, যারা কিন্তু অহিংস অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে যে আইন অমান্য আন্দোলন হয়েছে সেই আইন অমান্য আন্দোলনকে গৌরবান্বিত করেছেন। যখন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলন হচ্ছে, সেই আইন অমান্য আন্দোলনের সময় জাতীয় অনুপ্রেরণা এবং অর্থনৈতিক কৃষি সমস্যা এটা একটা গুরুতর আকার ধারণ করেছিল, যার জন্য প্রচুর করের বোঝা, জমির মালিকদের শোষণ, প্রচুর ঋণের দায়ভার, অরণ্য আইনের চূড়ান্ত অপব্যবহারের বিরুদ্ধে গুজরাট, উত্তরপ্রদেশ বা সংযুক্ত প্রদেশ, বিহার, বাংলা, অন্ধ্রতে আন্দোলন হয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাই যে বাংলাতেও কিন্তু এর প্রভাব পড়েছিল। আমরা বীরেন্দ্রনাথ শাসমলের কথা জানি, মেদিনীপুরে তমলুকের কথা, যেখানে কিন্তু চৌকিদারি কর বয়কট, ইউনিয়ন বোর্ড বয়কট এই দাবি এসেছিল এবং বীরেন্দ্রনাথ শাসমল তিনি নেতৃত্ব দিয়েছিলেন, নিকুঞ্জ বিহারী নেতৃত্ব দিয়েছিলেন এবং বিশেষভাবে আমাদের বীরেন্দ্রনাথ যেহেতু এখানকার মানুষ ছিলেন, তমলুকের মানুষ ছিলেন এবং তিনি ছিলেন মাহেশ্ব গোত্রের এবং এই অঞ্চলের যে মানুষ ছিল তারা সবাই মাহেশ্ব। অতএব বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বকে তারা মেনে নিয়েছিল এবং বীরেন্দ্রনাথ শাসমল ইউনিয়ন বোর্ড বয়কট করা, চৌকিদারি কর বর্জন করা ডাক দিয়েছিলেন এবং তা সফল হয়েছিল। এবং এই সময় ইতিহাসে বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ নামে অভিহিত করা হয় এবং তিনি পুরোটাই কিন্তু গান্ধী মডেলে আন্দোলন করেছিলেন। আমরা বিভিন্ন ধরনের আদিবাসীদের অরণ্য আইনকে লঙ্ঘন করা দেখতে পাই এবং যে সমস্ত শিল্প কারখানা, ট্রেড ইউনিয়ন ছিল, বিভিন্ন ধরনের শ্রমিক যে নেতৃত্ব ছিল, তারা বোম্বাই, কলকাতা, মাদ্রাজ এই সমস্ত জায়গাতে হরতাল, ধর্মঘট, বিভিন্ন ধরনের বিদেশি বর্জন, পণ্য বর্জন এই সমস্ত জায়গাগুলো করতে পেরেছিলেন। গোলটেবিল যে বৈঠক হয়েছিল নভেম্বর মাসের 1930 থেকে জানুয়ারি 1931 সাল, এই সময় আমরা প্রথম গোলটেবিল বৈঠক দেখতে পাই এবং পরবর্তীকালে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 5ই মার্চ 1931 সালে, যার আরেক নাম দিল্লি চুক্তি, যার আরেক নাম হচ্ছে দিল্লি চুক্তি। এবং সর্বমোট 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল এবং এই অংশটুকু হচ্ছে তোমাদের আইন অমান্য আন্দোলনের প্রথম পর্ব। আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্ব 1932 থেকে 1934। আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্বে সরকার বিভিন্ন ধরনের সেন্সরশিপ বসিয়েছিল, গণ গ্রেপ্তার, কংগ্রেস দলকে
নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল। এবং সর্বোপরি আমরা দেখতে পাই এই পর্বে সাম্প্রদায়িক বাটোয়ারা 1932 সালে রামদেব ম্যাকডোনাল্ড ঘোষণা করেন হিন্দু মুসলমান অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তাদের মধ্যে বিভাজন করবার জন্য, অর্থাৎ ভারতবর্ষে যে সামাজিক বিন্যাস যেখানে হিন্দু মুসলমান অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষেরা একসঙ্গে বসবাস করত, একসঙ্গে আন্দোলন করত, সেই আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি রামদেব ম্যাকডোনাল্ড 1932 সালে ঘোষণা করেন। এবং আমরা দেখতে পাই যে এই সময়ে বি.আর. আম্বেদকর উঠে আসেন এবং গান্ধী আম্বেদকর বিতর্ক তৈরি হয়, দলিতের অধিকারের প্রশ্নটি এখানে বড় হয়ে দেখা যায় এবং সর্বোপরি এপ্রিল মাসে 1934 সালে এই আইন অমান্য আন্দোলন আমাদের ফিরিয়ে নেওয়া হয়। এখন এই আইন অমান্য আন্দোলনের ব্যর্থতা এবং সাফল্য দুটো জিনিস আমাদের দেখা দরকার। আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34 সাল, এখানে দাবিগুলোর কি ছিল? পূর্ণ স্বরাজের দাবি ছিল, দাবি ছিল গণমুখী আন্দোলনের, রাজনৈতিক শিক্ষার বিস্তার, কৃষক শ্রমিক মহিলা ছাত্রছাত্রী এবং বিভিন্ন আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এবং এই সময়ে আমরা দেখতে পাই আইন অমান্য আন্দোলন বিভিন্ন ধরনের সাংবিধানিক সুযোগ সুবিধার বিনিময়ে ভারতবর্ষে জাতীয় আন্দোলনে ফাটল ধরানোর চেষ্টা হয়, কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হয়, অর্থাৎ সাম্প্রদায়িক বাটোয়ারা, এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে আইন অমান্য আন্দোলন শেষ হয়ে যায়। এবার তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল। আমি তোমাদের আমার পিছনের দিকে যে স্ক্রিন রয়েছে সেটা ছেড়ে দিচ্ছি, তোমরা পরিষ্কারভাবে যাতে দেখতে পাও। এখানে আমরা প্যারামিটার রেখেছি, এখানে হচ্ছে আইন অমান্য, এখানে হচ্ছে অসহযোগ, আর এখানে হচ্ছে আইন অমান্য আন্দোলন। প্যারামিটারের মধ্যে আছে নেচার অফ প্রোটেস্ট, কী ধরনের প্রতিবাদ হয়েছিল, উদ্দেশ্য, কী ধরনের প্রতীকী ব্যবস্থা হয়েছিল, নেতৃত্ব, জনগণের অংশগ্রহণ, ইংরেজদের প্রতিক্রিয়া, আন্দোলনের পরিসমাপ্তি, সুফল কুফল এবং মহিলা ও কৃষকদের অংশগ্রহণ, এইগুলো রাখা হয়েছে প্যারামিটার। অর্থাৎ এই প্যারামিটারকে সামনে রেখে অসহযোগ আন্দোলন কেমন হয়েছিল, আইন অমান্য আন্দোলন কেমন হয়েছিল সে নিয়ে আলোচনা করবে। নেচার অফ প্রোটেস্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, এটা ছিল নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা কিন্তু বেরিয়ে চলে আসছিল। আইন অমান্য আন্দোলনের সময় আমরা দেখতে পাই যে লবণ আইন যেটা ছিল তাকে লঙ্ঘন করা হলো, মূল উদ্দেশ্যের জায়গা থেকে পার্থক্য। অসহযোগ আন্দোলনের সময় স্বরাজ অর্জন অবশ্যই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে। যখন আইন অমান্য আন্দোলন হচ্ছে তখন পূর্ণ স্বরাজের দাবি ছিল, অর্থাৎ সম্পূর্ণরূপে স্বাধীনতা, সিম্বলিক অ্যাকশন। অসহযোগ আন্দোলনে বিভিন্ন ধরনের খেতাব উপাধি, স্কুল কলেজ বয়কট, আদালত বয়কট। আইন অমান্যর ক্ষেত্রে লবণ সত্যাগ্রহ, বন আইন লঙ্ঘন করা, কর দিতে অস্বীকার করা। নেতৃত্বের ক্ষেত্রে এখানে গান্ধীজি জালিয়ানওয়ালাবাগ রাওলাট আইনকে ব্যবহার করেছিলেন, গান্ধীজি এখানে লাহোর রেজলিউশনকে ব্যবহার করেছিলেন। এইভাবে তোমাদের এখানে পার্থক্যের জায়গাটি দেখানো হয়েছে। আমরা পরের অংশে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের যে প্রশ্ন অংশ। আমরা পরের অংশ আলোচনা করছি, সেই অংশটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। দেখো, টাইপ 1 মানে 3 নম্বরের প্রশ্ন রেখেছি 9টি, টাইপ 2 4 নম্বরের প্রশ্ন রাখা হচ্ছে 8টি এবং টাইপ 3 অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন রাখা হয়েছে 10টি। অর্থাৎ সর্বমোট 27টি প্রশ্ন তোমাদের জন্য এখানে রাখা হয়েছে।
তোমরা এই প্রশ্নগুলি স্ক্রিন থেকে পেয়ে যাবে যখন ভিডিও আপলোড হবে। আমি তোমাদের জন্য স্ক্রিনটা একটু ছেড়ে দিচ্ছি যাতে করে তোমরা এগুলো কপি হিসেবে ব্যবহার করতে পারো। এবং দেখো এখানে যে প্রশ্ন আছে এই প্রশ্ন নিয়ে আমি এবারে আলোচনা করব, পয়েন্টগুলো আলোচনা করব যাতে করে এই পয়েন্টগুলোকে রাখলে পরে তোমরা পরীক্ষাতে পূর্ণমান পেতে পারো। 3 নম্বরের জন্য কতটুকু লিখবে, 4 নম্বরের জন্য কতটুকু লিখবে। ধরা যাক আমাদের প্রশ্ন, খিলাফত আন্দোলন কি? খিলাফত আন্দোলন কিভাবে অহিংস অসহযোগ আন্দোলনকে প্রভাবিত করেছিল? অসহযোগ আন্দোলনের কারণ কি ছিল? আইন অমান্য আন্দোলনের বৈশিষ্ট্য এবং এই আইন অমান্য আন্দোলনের সাফল্য ব্যাখ্যা করো। অহিংস অসহযোগ আন্দোলন এবং সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের সময় মহিলাদের অংশগ্রহণ, 1930 সালের ডান্ডি মার্চের কারণ এবং গুরুত্ব বিচার করো। গান্ধী আরউইন চুক্তি কেন এটি বিতর্কিত? 1932 সালে কেন আইন অমান্য আন্দোলনটাকে রিজিউম করা হলো? এটার প্রথম পর্বের থেকে পার্থক্য কি ছিল? অবশ্য তোমরা মনে রাখবে যে তোমাদের বইতে কিন্তু এইভাবে আলোচনাটা নেই। খিলাফত আন্দোলনকে আমরা 3টে পর্বে ভাগ করেছি, আইন অমান্য আন্দোলনকে আমরা 3টে পর্বে ভাগ করেছি, কিন্তু তোমাদের বইগুলোতে কিন্তু একেবারে টানা আলোচনা আছে। ছোট ছোট পর্বতে ভাগ করলে, 3টে পর্বতে ভাগ করে দিলে এবং তারপর আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমি এটা করেছি যে খিলাফত আন্দোলনের সময় 3টে ফেজে এটাকে ভাগ করে আলোচনা করা, আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে 3টে ফেজ করে তারপরে আলোচনা রেখেছি। কম্পেয়ার দ্য নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন টার্মস অফ মেথড অ্যান্ড ইম্প্যাক্ট। আমি তোমাদের টেবিলের মাধ্যমে যে প্রশ্নটি রাখলাম যে আইন অমান্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের পার্থক্য, এই অংশটা তোমরা লিখে দিলেই হয়ে যাবে। এবার হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। সেখানে প্রথমে হচ্ছে 1920 সালে কেন গান্ধীজি অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিভাবে জাতীয়তাবাদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ভারতীয় জাতীয়তাবাদ জাগরণের গুরুত্ব, প্রশ্নটি আলোচনা করছি। জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড, সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে জাতীয়তাবাদ কিন্তু দারুণভাবে সংশ্লিষ্ট। আমি তোমাদেরকে 100 ভাগ গুরুত্ব দিয়ে বলি, এমন একটি আমি কন্টেন্ট বলবো যে কন্টেন্ট কোনো বইয়েতে নেই। আমি তার মানে এটা বলছি না যে যারা লিখেছেন তারা জানেন না, তা নয়, হয়তো তাদের নজর এড়িয়ে গেছে। প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতীয়তাবাদের গুরুত্ব, এটা হচ্ছে প্রশ্ন। কি লিখবে? আমরা দেখলাম যে যখন অসহযোগ আন্দোলন চলছে ঠিক সেই সময় একটি আইন পাশ করা হয়েছিল, সেটির নাম হচ্ছে রাওলাট আইন। রাওলাট আইনে কি বলা হয়েছিল? যে মানুষ জমায়েত করতে পারবে না, জমায়েত যদি করে তাহলে 4 জন বা 5 জন লোকের বেশি যেন জমায়েতের জায়গায় না থাকে। যদি জমায়েত করে তাহলে সেটা হবে নিরস্ত্র এবং শান্তিপূর্ণ। আমরা দেখলাম পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ বলে যে জায়গা আছে, সেখানে নিরস্ত্র জনতা কিন্তু ছিল, এবং ডায়ার সাহেব কোনো কিছু বিচার বিবেচনা না করে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। মানুষ আহত হয়েছিল, নিহত হয়েছিল। এবারে আসা যাক জাতীয়তাবাদ এখান থেকে কিভাবে টার্নিং হচ্ছে। আমরা জানি কবিগুরু
কবিগুরু তার নাইট খেতাব স্যার উপাধি ছেড়ে দিলেন, গান লিখলেন। এগুলো তো আছে, সব বইয়েই আছে। তাহলে নেই কোনটা? নেই আমি যেটা বলতে যাচ্ছি। তোমরা নিশ্চয় আমাদের ইন্ডিয়ান সিভিল সার্ভিস নেতাজি সুভাষচন্দ্রের নাম জানো। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন কিন্তু ইংল্যান্ডে ইন্ডিয়ান সিভিল সার্ভিস দেওয়ার জন্য গেছিলেন। তিনি যখন ইংল্যান্ডের খবরের কাগজে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনাটা শুনলেন, তখন কিন্তু তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা কোয়ালিফাই করে গেছেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি কিন্তু কৃতি একজন সিভিল সার্ভেন্ট। তিনি ওই অবস্থায় সিদ্ধান্ত নিয়ে দেশের মাটিতে ফিরে আসলেন দেশ সেবা করবেন বলে। এটি কিন্তু তোমাদের বইয়েতে কোথাও আলোচনা নেই। তোমাদের বইয়েতে আছে যে উনি ইংরেজদের গোলামি করবেন না বলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছেড়ে দিয়ে চলে এসেছিলেন, ভারতবর্ষে জাতীয় আন্দোলনে অংশ নিয়েছিলেন। আমি ওই জায়গায় বলছি, অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র দেশমায়ের পরাধীনতার শৃঙ্খল মোচন করবেন বলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চূড়ান্ত অংশে নিজেকে যুক্ত করেননি এবং তিনি ভারতে ফিরে এসেছিলেন। কিন্তু প্রকৃত কারণ জাতীয়তাবাদ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ, যে ইংরেজরা আমার দেশের মানুষকে নিরস্ত্র অবস্থায় হত্যা করতে পারে, যে ইংরেজরা আমাদের দেশের মানুষকে শান্তিপূর্ণ অবস্থানের উপরে গুলি চালাতে পারে, আমি একজন সিভিল সার্ভেন্ট হিসেবে তাদের কাজ করব, এটা নেতাজির মনোপুত ছিল না। এবং এই জন্য নেতাজি কি করলেন? ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ছেড়ে দিয়ে তিনি আসলেন পরাধীন ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য। এটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে জাতীয়তাবাদের গুরুত্ব। নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, এই জায়গাটুকুকে আলোচনাতে রাখবে। এবারে তোমার দেখো, এখানে সল্ট সত্যাগ্রহ সম্পর্কে বলা আছে। প্রশ্ন রয়েছে যে ব্রিটিশ সরকার কিভাবে আইন অমান্য আন্দোলনের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিল। আইন অমান্য আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ ছিল আমি স্ক্রিনে যাচ্ছি। আইন অমান্য আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ, কন্ট্রিবিউশন অফ ওমেন ইন দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। দেখো এখানে যে আলোচনাটা রয়েছে এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। যখন আইন অমান্য আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে বলা হচ্ছে ভারতবর্ষে মহিলাদের রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক দিক থেকে জাতীয় আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা যুগ সন্ধিক্ষণ। কারণ লবণকে ব্যবহার করে, লবণ তৈরি করে গান্ধীজি যে সত্যাগ্রহ হাতিয়ার করে প্রতিদিনের আমাদের গৃহস্থালী কাজে ব্যবহৃত লবণকে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হিসেবে মেনে নিয়ে তিনি আন্দোলন জারি করলেন। এই আন্দোলনে কস্তুরবা গান্ধী, কমলা দেবী চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু, মিঠুবেন পেটিট, পেরিন ক্যাপ্টেন, বিজয়ালক্ষ্মী পণ্ডিত মহিলা প্রতিরোধের মুখ হিসেবে উঠে এসেছিলেন। মহিলা বিভিন্ন ধরনের যে বিলাতি কাপড়ের দোকান ছিল, যে মদের দোকান ছিল, সেগুলোতে পিকেটিং করছিল, পাবলিককে বোঝাচ্ছিল এবং বিভিন্ন ধরনের যে উপকূল অঞ্চল ছিল সেখানে মহিলারা অংশ নিয়েছিল। মাতঙ্গিনী হাজরার কথা আমরা জানি, বীণা দাসের কথা জানি। এই বীণা দাসের পরিচয় হচ্ছে, ইনি হচ্ছেন আমাদের বেণীমাধব দাসের মেয়ে, যে বেণীমাধব দাসের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের সংযোগ ছিল। এবং বীণা দাসের লেখা বিখ্যাত তার জীবনী গ্রন্থ, সেটি হচ্ছে শৃঙ্খল ঝঙ্কার।
সুতরাং এই হচ্ছে তোমাদের মহিলাদের অংশগ্রহণের বিষয়ে তোমাদেরকে ধারণা দেওয়া হলো। এখানে কিন্তু সব রয়েছে, তোমরা ভালো করে প্রশ্নগুলোকে অধ্যয়ন করবে, প্রশ্নগুলোকে নিয়ে পড়াশোনা করবে, তোমরা দেখবে খুব সহজভাবে কন্টেন্টগুলোকে এখানে দেওয়া আছে। এবারে প্রশ্ন যে compare the non-cooperation movement and the civil disobedience movement in terms of their nature and impact। আমি কিন্তু তোমাদের টেবিলটি দেখিয়েছি। এই প্রশ্নটি পুরোপুরি যারা বাংলাতে লিখছো তারা বাংলাতে অনুবাদ করবে, যারা ইংরেজিতে লিখছো তারা হুবহু এটাকে ইংরেজিতে লিখে দিলেই হয়ে যাবে। মেক এ কম্পারিজন ইন বিটুইন non-cooperation and civil disobedience movement as a feature and nature। এর বৈশিষ্ট্য এবং প্রকৃতি হিসেবে আইন অমান্য এবং অসহযোগ আন্দোলনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই পর্বের এখানে যে উত্তরটি রয়েছে হুবহু এটিকে তোমরা কপি করে নিতে পারো। এবার আসছি 8 নম্বরের প্রশ্ন, ডিসকাস দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দ্যাট লেড টু দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। অর্থাৎ আইন অমান্য আন্দোলনের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট কি ছিল, দুটো আলাদা। অতএব এখানে তোমাদের প্রশ্নের ভাগটি থাকবে 4+4। অর্থাৎ কেউ যদি পলিটিক্যাল পার্টের উত্তর লেখে তাহলে সে 4 নম্বরের উত্তর লিখছে, যদি কেউ ইকোনমিক পার্টের উত্তর লেখে সে 4 নম্বর মানের প্রশ্ন লিখছে, কিন্তু কেউ যদি দুটোই করে তাহলে 4+4 অর্থাৎ দুটো পার্টে আছে। Explain the role of the Rowlatt Act, Jallianwala Bagh massacre in radicalizing Indian politics। রাওলাট আইন এবং জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড ভারতের জাতীয় রাজনীতিকে কতটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছিল ব্যাখ্যা করো। Describe the launch and the symbolic importance of the salt march in the civil disobedience movement। আইন অমান্য আন্দোলনের সময় লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ কতটা সিম্বলিক ছিল বা এর প্রতীকী গুরুত্ব কি ছিল। ইভালুয়েট দ্য সিগনিফিকেন্স অফ দ্য গান্ধী আরউইন প্যাক্ট ইন দ্য কনটেক্সট অফ কলোনিয়াল নেগোসিয়েশন। উপনিবেশ ভারতবর্ষের যে সমঝোতার জায়গা, সে জায়গায় দাঁড়িয়ে গান্ধী আরউইন চুক্তির গুরুত্ব কি ছিল। আইন অমান্য আন্দোলনে মহিলাদের অবদান কি ছিল আলোচনা করে দিলাম। How did peasant and workers support the civil disobedience movement? আইন অমান্য আন্দোলন চলাকালে কৃষক এবং শ্রমিকরা কতটা সমর্থন জানিয়েছিল। What was the outcome of the second round table conference and its impact on the national movement? দ্বিতীয় গোলটেবিল বৈঠকের বিভিন্ন ধরনের ফলাফল কি ছিল এবং জাতীয় আন্দোলনে এর প্রভাব কি ছিল। অহিংস অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করো। ডিসকাস দ্য রিজনস ফর দ্য উইথড্রয়াল অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন 1934। 1934 সালের আইন অমান্য আন্দোলনের 1934 সালের আইন অমান্য আন্দোলনের প্রত্যাহারের কারণ কি ছিল। হোয়াট ইজ দ্য লিগাসি অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতের ইতিহাসে আইন অমান্য আন্দোলনের পরম্পরা কি ছিল। তোমাদের এখানে যে আলোচনা রাখা আছে সেখানে দেখো আমাদের আইন অমান্য আন্দোলনের পর্ব ধরে ধরে আলোচনা করা আছে। এই পর্বটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্ব, 1932 থেকে 34 সাল। তার আগের অংশটি রয়েছে, প্রথম পর্ব রয়েছে। সুতরাং তোমাদের এখান থেকে তোমরা পর্ব ধরে ধরে উত্তরগুলো তৈরি করতে পারবে। এখান থেকে প্রশ্ন সঙ্গতভাবে থাকতে পারে যে আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল।
আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল? যদি আইন অমান্য আন্দোলনে কৃষকের ভূমিকা কি ছিল 3 নম্বর বা 4 নম্বর মানের প্রশ্ন থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই এর প্রেক্ষাপট হিসেবে কারণগুলো লিখতে হবে, যে কি কারণে কৃষকরা আইন অমান্য আন্দোলনে অংশ নিচ্ছে। কারণ কি ছিল? প্রথম কথা হচ্ছে জাতীয়তাবাদী উন্মাদনা ছিল। দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন ধরনের কৃষি চাষবাস সংক্রান্ত অসন্তোষ ছিল। বিভিন্ন ধরনের করের বোঝা ছিল। জমিদার ভূস্বামীদের অর্থনৈতিক শোষণ ছিল। চাষিদের প্রচুর করের বোঝা ছিল। অরণ্য এবং অরণ্যের বিভিন্ন ধরনের যে সামগ্রী ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা ছিল। এগুলো হচ্ছে কারণ। তাহলে আইন অমান্য আন্দোলনে কৃষকরা কেন অংশ নিয়েছিল তার কারণ ব্যাখ্যা করতে গেলে এখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে জাতীয়তাবাদী চিন্তাভাবনা, কৃষি সংকট, করের বোঝা, জমিদার ভূস্বামীদের অর্থনৈতিক শোষণ, চাষিদের প্রচুর ঋণ বেড়ে গিয়েছিল, বিভিন্ন ধরনের বনকে কেন্দ্র করে যে আইন ছিল তাকে কঠোরভাবে প্রয়োগ করা হয়েছিল, এবং বনের উপর নির্ভরশীল যে মানুষজন ছিলেন, আদিবাসী মানুষ, তাদের জীবন জীবিকার উপরে আঘাত এসেছিল। এবং এইগুলোকে কারণ হিসেবে ধরে নিয়ে আমরা দেখতে পাই কৃষকরা আইন অমান্য আন্দোলনে অংশ নেন। এবং এখানে আমরা দেখতে পাই যে তারা কর দিতে অস্বীকার করেছিলেন। সামাজিকভাবে যারা মধ্যস্থতাকারী ছিলেন তাদের সঙ্গে বয়কট করেছিলেন। যারা টাকা দেওয়া নেওয়া করতো, মানে সুদে টাকা ধার দেওয়া নেওয়া করতো, তাদের সঙ্গে প্রতিরোধ করেছিলেন। যারা আদিবাসী কৃষক ছিলেন তারা অরণ্য আইন ভঙ্গ করেছিলেন উড়িষ্যাতে এবং অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে আমরা আল্লুরি সীতারামা রাজুর কথা জানি। সুতরাং এইভাবে তোমাদের যে প্রশ্ন আলোচনা রইল সেই প্রশ্ন আলোচনা তোমরা পেয়েছ। আমি এখানে সর্বমোট 27টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। টাইপ 1 3 নম্বরের প্রশ্ন 9টি, টাইপ 2 4 নম্বরের প্রশ্ন 8টি, এবং টাইপ 3 অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন 10টি। সর্বমোট 27টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের বাইরেও আমি আলোচনায় রেখেছি, সেটি হচ্ছে তোমাদের চ্যাপ্টারের ভিতরে, তোমাদের অধ্যায়ের ভিতরে যখন আলোচনা করছিলাম তখন সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন, আলোচনা থেকে কি কি তৈরি হতে পারে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। আশা করি তোমাদের আজকের আমাদের যে অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে যে ফলাফলগুলো, প্রভাবগুলো, এবং একই সঙ্গে ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর আবির্ভাব এবং মহাত্মা গান্ধী ভারতের রাজনীতিতে আবির্ভাবের মধ্য দিয়ে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, চম্পারণ, খেদা, আহমেদাবাদ বা খিলাফত আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সেখানে মহিলাদের ভূমিকা, কৃষকের ভূমিকা, আদিবাসীদের ভূমিকা আলোচনায় রয়েছে। বিভিন্ন ধরনের মুসলিম মহিলা, মুসলিম পুরুষদের যে গুরুত্বপূর্ণ ভারতে জাতীয় আন্দোলনে ছিল তাদের বিভিন্ন ধরনের নাম, তাদের বিভিন্ন ধরনের অবদানের দিক তুলে ধরা হয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভার, এবং সেই প্রশ্ন সম্ভারের উপর আলোচনা, প্রত্যেকটি প্রশ্নের অংশ ধরে আলোচনা, অধ্যায়ের ভিতরে
যে সমস্ত প্রশ্ন লুকিয়ে রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকে খুঁজে বের করা, কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে, কি কি বিষয়ে আলোচনা থাকবে, সব কিছু তোমাদের জন্য একেবারে নির্ভুলভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা নতুন অধ্যায় শুরু করব। আজকে আমরা ইউনিট 4 এর 3 নম্বর অধ্যায় শেষ করলাম। পরের দিনে আমরা ইউনিট 4 এর 4র্থ অধ্যায় আলোচনা করব। বিশেষভাবে আমি আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি, মাননীয় সচিব, আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকবৃন্দ এবং আমাদের এই স্টুডিওতে যারা সহযোগী বন্ধু রয়েছে তাদের সবাইকে আমার শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তোমাদের অবশ্যই আগামী দিন ভালোভাবে তোমরা পরীক্ষা দাও, এই প্রশ্নগুলোকে মাথায় রেখে অভ্যেস করো এবং আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।